নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা। আজ তার তৃতীয় পর্ব। প্রধান শিক্ষকের কামরার পাশে শিক্ষকদের বিশ্রামঘর। অসমতল মেঝের মধ্যখানে একটি সাধারণ কাঠের টেবিল। তার চারপাশে বিভিন্ন ধরনের কয়েকটা কুর্সি। তবে একটি কুর্সির উপর সর্বদা সকলের নজর। বুনোটের ফাঁকে ফাঁকে সংখ্যাতীত পুষ্টাঙ্গ ছারপোকা। তবুও সেটি বেতের তৈরি বলে আরামদায়ক। পিচটা একটু হেলানো, দুপাশে হাতলও আছে। আরামের বিনিময়ে রক্ত দিতে কেউ দ্বিধা করে না। আজ সে কুর্সিতে আরবির শিক্ষক মোহাম্মদ আলফাজ উদ্দিন এক হাঁটু তুলে আসনাধীন, মুখে সচেতন আইসি ভাব। টিফিনের সময় শিক্ষকরা গাম্ভীর্য কৃতিত্বের মুখোশ খুলে প্রায় ছাত্রদের মতোই হট্টগোল করে, খবরাখবরের আদান প্রদান করে, নানা বিষয়ে ব্যক্তিগত মতামতের ঢাকঢোল বাজায়। শ্রোতা না পেলেও কেউ না কেউ শুনবে এ আশায় একতরফা বকে যায়। না শুনলেও পরোয়া নাই যেন। বিশ্রাম ঘরে শ্রোতারা সবসময় সংখ্যালঘিষ্ঠ। অভ্যাসমতো যুবক শিক্ষক এক কোণে নির্বাক হয়ে বসে আছে। সামনে একটি পুরনো মাসিক পত্রিকা, সেটি পড়ার ভান করে। সহযোগীদের কথা কখনো কখনো কানে লাগে, কিন্তু তাও ভাষা ভাষা ভাবে। তার কানের সীমানায় ধরবার কিছু না পেয়ে তাদের কথা পিছলে খসে যায়। কিছুক্ষণ সময় কাটে। যুবক শিক্ষক পাতা উল্টায় না। একসময় কোলাহলের মধ্য থেকে একটি শব্দ ছিটকে বেরিয়ে আসে। তারপর অব্যর্থ লক্ষ্য শব্দটি সরাসরি চাঁদমারি বিদ্ধ করে। নিমেষে সমস্ত কোলাহল তাল বেতাল দুর্বুদ্ধ প্রায় বাক্যস্রোত স্তব্ধ হয়। সচকিত হয়ে যুবক শিক্ষক কান খাড়া করে। শুনেছেন? প্রশ্নকারীর উচ্চকণ্ঠে গুরুত্ব ভাব। একটি শব্দের প্রশ্নই বিশেষ জরুরি ঘোষণার ভূমিকার মতো শোনায়। শুনেছেন? দ্বিতীয়বার কথাটি জিজ্ঞাসা করে প্রশ্নকার তৃপ্ত না হয়ে পারে না। তারই কণ্ঠ বিশৃঙ্খল কোলাহলের মধ্যে জয়লাভ করেছে। কারো মুখে টু শব্দ নাই। সে মনস্থ করে তার জয় সম্পূর্ণভাবে উপভোগ করবে সে। বলতে প্রায় ভুলেই গিয়েছিলাম, স্মরণশক্তি দুর্বল হয়ে পড়ছে। আকস্মিক বিনয়ের সঙ্গে এমন অসম্ভব বিস্মৃতিশীলতার দোষ স্বীকার করে প্রশ্নকার সাড়ম্বরে নিশীথ রাতে নদীপথ স্টিমারের পটভূমিকায় তার বক্তব্য শুরু করে। অবনত মুখে যুবক শিক্ষক তার কথা শুনে। যা শুনে তার চেয়েও বেশি মনশ্চক্ষুতে দেখে। কারণ তার মনে হয় ঘটনাটি তার অজানা নয়। সে দেখে শীতকালের নিস্তেজ শান্ত নদী, তার বুকে স্টিমারের অত্যুজ্জ্বল সাদা সন্ধানী আলো, জনমানব শূন্য নদী পার, গাছপালা ঘেরা ঘুমন্ত গ্রাম। নদী কোথাও চওড়া, কোথাও সরু, কোথাও তার বুকে উলঙ্গ চর চাঁদের আলোয় ধবধব করে, কোথাও প্রাচীন দুর্গ দেয়ালের মতো পাড় খাড়া, কোথাও স্থলের সঙ্গে প্রায় সমতল, বা কোথাও ক্রমিক, কোথাও আকস্মিক। রাতের গভীর নীরবতায় জলযানের যান্ত্রিক হৃৎপিণ্ড উচ্চস্বরে আওয়াজ করে। উপরে লম্বা সাদা কর্তার উপর আলোয়ান জড়িয়ে সারেঙ্গ দূরগামী চোখে সন্ধানীর আলোর মতোই অহরহ এধার ওধার তাকায়। মাথায় কিস্তি টুপি, মুখে ধার্মিক ব্যক্তির সৌম্য শুদ্ধ ভাব, যেখানে তাকে বড়ই একা এবং কিছুটা বেমানানো মনে হয়। যেন তারই পরিচালিত যান্ত্রিক জলযানের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। তার দৃষ্টি যেন নদীতে নয়, দূর দিগন্তে, তারাতে বা ছায়াপথে নিবদ্ধ। নদীপথ স্টিমারের এই নিরীহ বিবরণেই যুবক শিক্ষকের বুক কাঁপতে শুরু করে। সে বুঝে বক্তা এখনো আসল কথা পারে নাই। সে নদীরই মতো এঁকে বেঁকে সর্পিল গতিতে অগ্রসর হচ্ছে কেমন উদ্দেশ্যহীনভাবে, কিন্তু উপযুক্ত মুহূর্তে গন্তব্যস্থলে পৌঁছবে। তার গন্তব্যস্থল যুবক শিক্ষক জানে। তবুও তার শোনবার বাসনা এমন তীব্র হয়ে ওঠে যে সে শীঘ্র শ্রান্তি বোধ করতে শুরু করে। নিঃসন্দেহে ভণিতায় বক্তা মাত্রাতিরিক্ত সময় নিচ্ছে। একজন শ্রোতা বলে ওঠে, ঠিকই বলেছেন, সারেঙ্গ নয়, মোল্লা যেন ভুল করে মসজিদের মিম্বর ছেড়ে জাহাজের পুলে দাঁড়িয়েছে। হঠাৎ সে গলা উঁচু করে এধার ওধার তাকায়, বলে, ভালো কথা, এক চোখ কানা মুয়াজ্জিন কি করেছে শুনেছেন? তার বিবেচনায় বক্তার সময় পেরিয়ে গেছে। আশান্বিতভাবে উৎসাহের জন্য আবার এধার ওধার তাকায় সে। উৎসাহ পেলে নিঃসন্দেহে কথার স্রোত অন্য পথে চালু করে দেবে। বলা বাহুল্য, দাঁড়ে থাকবে সেই। আলোচনার গতি পরিবর্তনের ব্যাপারে সবারই মতো সে বিশারদ। দুঃখের বিষয়, এই সময়ে আরামদায়ক কুর্সিটির পাশে দু একজন শিক্ষক হঠাৎ সজোরে নাকে শব্দ করে ওঠে। মুখে তাদের বিষম বিরক্তির ভাব। একটা বদ গন্ধ উঠেছে। খোলাখুলিভাবে তারা আরবির মৌলবীর দিকে তাকায়।
মৌলবীর চোখ নিমীলিত, মুখে আয়েশি ভাবের উপর এবার একটা আধ্যাত্মিক ভাবের অস্পষ্ট আভাস যেন। বক্তার বুঝতে দেরি হয় না। বিজয়ের উল্লাসে সে অসাবধান হয়ে পড়েছে, হাতের লাগম ঢিলে করে দিয়েছে, প্রধান নদীপথ ছেড়ে খালে বিলে কালক্ষেপ করেছে। শীঘ্র সে স্টিমারের সারেঙ্গের মতোই দক্ষতার সঙ্গে তার বক্তব্য সঠিক পথে চালিত করে। হঠাৎ মোল্লা সদৃশ সারেঙ্গ দেখতে পায় নদীতে কিছু একটা ভাসছে। যুবক শিক্ষকও দেখতে পায় এবং বিবরণ শুনবার আগেই ভাসমান বস্তুটিকে চিনতে পারে। নিঃশ্বাস বন্ধ করে তবুও সে শোনে। স্টিমার তখন বয়োবৃদ্ধ ব্যক্তির মতো থরথর করে কেঁপে পূর্ণ বেগে চলছে। সারেঙ্গের নির্দেশে এখানে সেখানে নানা রকম ঘণ্টা বাজে। স্টিমারের পার্শ্বদেশ থেকে প্রভূত বাষ্প নির্গত হয়। রাত্রির নীরবতার মধ্যে লস্করদের গলার আওয়াজ জেগে ওঠে। বিশাল তেলেপোকা যেন পথে পড়ে থাকা একটি বিন্দুবৎ ক্ষুদ্র দ্রব্য পরীক্ষা করে দেখবার জন্য থামে। নদীর বুকে ভেসে যাওয়া বস্তুটি একটি নারীর মৃতদেহ, ফুলে ফেপে কলা গাছ। দেহটি যে একটি যুবতী নারীর তা কেবল ডাক্তারই বলতে পারে। গলায় একটি রূপোর হার আট হয়ে আছে, তাছাড়া সম্পূর্ণ বিবস্ত্র। বিবস্ত্র! একটি শিক্ষক শশঙ্ক নীতিবিদের কণ্ঠে উক্তি করে। কলা গাছের মতো ফাঁপা ফোলা ভাসমান প্রাণহীন নারীদেহের পক্ষেও বিবস্ত্র হওয়া যেন দূষণীয়। তখন যুবক শিক্ষকের হাতও কাঁপতে শুরু করেছে। সেই বিষয়ে সচেতন হয়ে মাসিক পত্রিকাটি আস্তে টেবিলের উপর রেখে সেই কম্পমান হাত লুকিয়ে ফেলে। একেবারে বিবস্ত্র, রূপার হারটা ছাড়া গায়ে কিছুই নাই। সেই বিষয়ে যুবক শিক্ষকও যেন চিন্তিত হয়। মনে মনে বলে, পাছা পেরিয়ে সাদা শাড়িটার কি হলো? পরক্ষণে সে স্বীকার করে, শাড়ির রং সে জানে না। বয়স বেশি না, বড় জোর 20-21। ডাক্তার তাই বলে। ফুলে ফেপে কলা গাছ হলেও ডাক্তাররা ঠিক ধরতে পারে। পানির কলা গাছ না স্থলের কলা গাছ? কেমন এক দৃষ্টিতে তাকিয়ে একটি শিক্ষক রসিকতা করার চেষ্টা করে। তার কাছে কলা গাছের সঠিক বিবরণ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। নীতিবিদের মুখ লাল হয়ে ওঠে। হয়তো তার কল্পনায় বাধা পড়েছে। সে হয়তো দেখছিল একটি বিবস্ত্র সুন্দরী নারী কলা গাছের ভেলায় চড়ে নদীতে ভেসে যাচ্ছে। এমন সময় স্টিমারের অত্যুজ্জ্বল আলো তার উপর পড়ে। হীরের উপর যেন আলো পড়ে, কারণ সে আলোতে তার রূপ বিচ্ছুরিত হয়। তার দেহ যদি কিছু স্ফীত হয়ে থাকে, তার কারণ দুর্দমনীয় যৌবনভার। তারই কল্পনা অগ্নিতে ইন্ধন জুগিয়ে বক্তা আবার বলে, এমন অবস্থা, তবুও বোঝা যায় জীবিতকালে দেখতে শুনতে মন্দ ছিল না। আরবির মৌলবী নিমিলিত চোখে এতক্ষণ নীরব হয়েছিল। এবার উচ্চস্বরে মন্তব্য করে, তবা তবা, নিজ জাতীয় মেয়ে মানুষ হবে। এসব মন্তব্য যুবক শিক্ষকের কানে প্রবেশ করে না। সে অনুভব করে একটি গভীর বিষাদে তার মন ভরে উঠেছে। দুঃখের সঙ্গে সে ভাবে, যুবতী নারী অদৃশ্য হয়ে স্বপ্নাকাশের অম্লান কুসুমে পরিণত হতে পারল না। তবে কিছু বিস্ময়ের সঙ্গে একথাও উপলব্ধি করে, তার দুঃখটা যুবতী নারীর জন্য নয়, কাদেরের জন্যই যেন। কাদেরের পরিকল্পনা সাফল্যমণ্ডিত হলো না, তার সমস্ত শ্রম ব্যর্থ হলো। খবরটা জানতে পেলে হয়তো তার দুঃখের সীমা থাকবে না। আরও শুনুন, বক্তা উচ্চ নাটকীয় স্বরে বলে। সবাই উদ্গ্রীব হয়ে তার দিকে তাকায়। মেয়ে লোকটি আমাদেরই গ্রামের মানুষ। না, বিবস্ত্র হয়েও দেহ বিপুলাকার এবং মুখমণ্ডল কদাকার করেও যুবতী নারী তার পরিচয় ঢাকতে পারে নাই। শনাক্তকারীর দৃষ্টির সামনে কোনো ছদ্মবেশী নিখুঁত নয়। মাঝির বউ। গ্রাম থেকে নিরুদ্দিষ্ট যুবতী নারীর কথা স্মরণ করে একজন শিক্ষক আবিষ্কারকের উল্লাসে ঘোষণা করে, গ্রামের করিম মাঝির বউ। স্বামীর নাম কি? নামটা সমীরউদ্দিন, সলিমউদ্দিন না করিমউদ্দিন, সে বিষয়ে কিছু তর্ক হয়। নাম যাই হোক, সে লম্বা পাড়িতে ঘর ছাড়া, ঘরে বিধবা মা, চোখে কম দেখে, বাতের ব্যথায় সে সবসময় গোঙায়। তার অবিবাহিতা মেয়েও ঘরে, কানা, বিয়ে হবে না। বাড়ির পিছনে পুকুর, নদীটাও কাছে, দুটি গরু, একটি ছাগল, উঠানের কোণে মোরগ মুরগির খাঁচা। মাঝি বড় গতর খেটে কাজ করে। নদীতে পড়ল কি করে? প্রশ্নটি সকলকে বুদ্ধির যুদ্ধে যোগদান দিতে আহ্বান করে। অবিলম্বে নানা রকম মতামতে বিশ্রাম ঘরটি মুখরিত হয়ে ওঠে। নীতিবিদ অবশেষে নিশ্চিন্ত কণ্ঠে রায় দেয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো কথা আছে। বলে দিলাম, মেয়ে লোকটির ক্ষেত খামারে যাবার অভ্যাস ছিল। নিশ্চয়ই কথা আছে, এমনি পানিতে ডুবে কেউ মরে না।
বললেন না বাজা মেয়ে লোক, সেই হচ্ছে আসল কথা। বিয়ে তারপর মেয়ে মানুষের ছেলেপুলে না হলে পুরুষ মরদের জন্য মন খামখাম করে। জানা কথা। না, নিশ্চয়ই এর মধ্যে কোনো কথা আছে। যুবক শিক্ষক কোলাহলে সচেতন হয়ে বিহ্বলভাবে এধার ওধার তাকায়। এত হট্টগোল কেন? তারপর সে লক্ষ্য করে ভয়ানকভাবে তার হাত কাঁপছে। সভয়ে সে হাত দুটি টেবিলের তলে ঢাকে। তারপর কখন বিশ্রাম ঘরে একটি অস্বাভাবিক নিঃশব্দতা নেবে ক্রমশ তা গাঢ় হয়ে ওঠে। যুবক শিক্ষকের শির দ্বারা টনটন করতে শুরু করে। এই নিঃশব্দতা তার পছন্দ হয় না। ইচ্ছা করে চোখ তুলে তাকায় একবার, কিন্তু সাহস হয় না। অবশেষে দূর থেকে একটি গম্ভীর কণ্ঠ ভেসে ওঠে, আরিফ মিয়া। এবার যুবক শিক্ষক চমকিত হয়ে চোখ তুলে, কিন্তু কারো চেহারা স্পষ্টভাবে দেখতে পায় না। আবার কয়েক মুহূর্তব্যাপী অপ্রীতিকর নিঃশব্দতা। শরীর ভালো নয়? সাপের মতো ক্ষিপ্র ভঙ্গিতে জিহ্বাগ্র দিয়ে সে ঠোঁট ভিজায়, কিন্তু শুষ্ক জিহ্বার তালু কাঠ কাঠ মনে হয়। শরীরে অসীম দুর্বলতা, অসুস্থতারই লক্ষণ। অস্পষ্ট কণ্ঠে সে উত্তর দেয়, শরীরটি ভালো বোধ হচ্ছে না। তারপর পেটে হাত বুলিয়ে বলে, হয়তো হজমটা ঠিক হয় নাই। তার একজন সহযোগী তাগড়া কণ্ঠে হেসে ওঠে, বড় বাড়ির উত্তম খাবার হজম হয় নাই? তাজ্জব কথা। শিক্ষকদের মধ্যে যুবক শিক্ষকই বিনা খরচে বড় বাড়িতে থাকে খায় দেয় বলে তার প্রতি সকলের মনে একটু লুকানো ঈর্ষা। সুযোগ পেলেই সে ঈর্ষা প্রকাশ পায়। ঠিক জানি না, জ্বর আসছে বোধহয়। অন্য এক সহযোগী চোখ টিপে বলে, অবিবাহিত যুবক মানুষ, জ্বর ব্যাধি ছাড়াও নানা রোগ ঘাড়ে চাপে। যুবক শিক্ষকের রক্তহীন মুখে এক ঝলক রক্ত দেখা দেয়। তার লক্ষ্য করে উক্তিটি যথাস্থানে বিদ্ধ হয়েছে ভেবে সহযোগীটি ইঙ্গিতে অন্যান্য শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে সেদিকে। রক্ত ঝলকের কারণ লজ্জা নয়, সহযোগীদের তীব্র ঘৃণাবোধ। সে ঘৃণা ক্রমশ এত প্রচণ্ড রূপ ধারণ করে যে তার দম প্রায় বন্ধ হয়ে আসে। সে পীড়াদায়ক ভাব থেকে রেহাই পাবার জন্যই হয়তো সে বিপরীত চরিত্রের সন্ধান করে, এমন চরিত্র যার দয়ামায়া উদারতার শেষ নাই। বেশি সন্ধান করতে হয় না, তার মনুষ্যচক্ষুতে কাদের এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে সারা অন্তর অতি স্নিগ্ধ মধুর শীতল হাওয়ায় জুড়িয়ে যায়। চারপাশে দেয়াল খসে পড়ে বলে উন্মুক্ত দিগন্তের দিকে তাকাতে আর বাধা থাকে না। তার মনে হয় উন্নত চরিত্র দয়াশীল স্নেহশীল কাদেরের তুলনায় তার সহযোগীরা সব অতি নিচমনা কলুষ জর্জরিত মানুষ। এখন এই ভেবে তার পরম সুখ হয়, কাদের যাকে গভীর অপমান হতে বাঁচাতে চেয়েছিল সে তাদেরই হাতে ধরা পড়েছে। এবার তারা তাকে নির্দয়ভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। যুবক শিক্ষকের আর সন্দেহ থাকে না, কাদেরের অভিপ্রায় সে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছে। কিন্তু সে কথা তাদের মধ্যেই লুকানো থাকবে, কারণ অন্যেরা তার মর্ম বুঝবে না। তাদের দয়ামায়া শূন্য কুণ্ডলিত বিকৃত মনে যুবতী নারীর দেহটি নিশ্চিহ্ন করে দেবার চেষ্টায় অতি বিচিত্র ঠেকবে। প্রতিশোধ নেবার শক্তি যার নেই, এমন দুর্বল অসহায় মানুষের মৃত্যুর মধ্যে যে চরম অপমান, সে অপমানের তাৎপর্য কি তাদের কূপের মধ্যে অন্ধকার বায়ুহীন মস্তিষ্কে প্রবেশ করবে? পরিত্যক্ত হতভাগিনী যুবতী নারীর প্রতি যে গভীর স্নেহ মমতা জেগেছিল কাদেরের মনে, তার মূল্য কি তারা বুঝবে? দীপ্ত উজ্জ্বল সূর্যের সংকেত, কনকপ্রভা চন্দালোকের আহ্বান, ঘর্ণাবর্তের অস্থিরতার অর্থ তারা যেমন বুঝবে না, তেমনি এসব কথাও বুঝবে না। বোঝানোর চেষ্টা পণ্ডশ্রম হবে। কুণ্ডলীকৃত মনের পক্ষে সরল হওয়া বা দূরগামী হওয়া দুষ্কর। যুবক শিক্ষকের মনে কাদেরের প্রতি শ্রদ্ধা ভক্তি আরও গাঢ় হয়। একটু অবাক হয়ে সে আরেকটা ব্যাপার লক্ষ্য করে, সে যেন স্বচ্ছ শঙ্কা ভীতিশূন্য দৃষ্টিতে যুবতী নারীর দিকে তাকাতে পারছে। শুধু তাই নয়, যাকে সে জীবিতকালে কখনো দেখে নাই, মৃত্যুর পরও যার দিকে চোখ তুলে তাকাতে পারে নাই, তারই প্রতি কেমন একটু মমতাও বোধ করতে শুরু করেছে। অবশেষে বোঝে, কাদেরের মনের মমতার তুলনায় তার নগণ্য অংশ মাত্র। তবুও তা দুজনের মধ্যে বন্ধন সৃষ্টি করে যেন। যান, ছুটি নিয়ে নেন আজ। হেডমাস্টারকে বলুন গিয়ে। এই উপদেশটা আসে আরবির মৌলবীর কাছ থেকে। যুবক শিক্ষক দেখে উপদেশদাতা তার দিকে তাকিয়ে আছে। অন্যান্য শিক্ষকের দৃষ্টি তার উপর। পেটের ব্যথাটা একটু কমেছে যেন। গলায় সুস্থতার আভাস জাগাবার চেষ্টা করে সে উত্তর দেয়, সে বিষয়ে তর্কের কোনো অবকাশ থাকে না। স্কুলের ঘণ্টা বেজে ওঠে, টিফিনের সময় উত্তীর্ণ হয়েছে। সেই রাতে পড়ানোর অধিবেশন শেষ করে যুবক শিক্ষক কুদ্দুসকে বলে, কাদের মিয়াকে ডেকে দেবে?
তারপর বারান্দার কালো সাদা বরফি ছক্কাটা মার্বেলের মেঝের দিকে তাকিয়ে সে নিশ্চলভাবে দাঁড়ায়। সে বুঝতে পারে ছেলেমেয়েরা কৌতূহল ভরে তার দিকে চেয়ে আছে, কিন্তু তার শীর্ণ মুখে কোনো ভাবান্তর ঘটে না। তার আচরণ ব্যবহার আর তার ক্ষমতাধীন নয় যেন। কেবল কুদ্দুসের যেতে ইচ্ছে হচ্ছে দেখে তার চোখে অস্থিরতার ঈষৎ আভাস জাগে। বারান্দা অবশেষে খালি হলে সে পূর্ববৎ নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে। দরজার উপর দেয়াল ঘড়িটা সশব্দে বাজে। উপরতলা থেকে দাদা সাহেবের খড়মের আওয়াজ আসে। তারপর সে পদধ্বনিও থামে। প্রগাঢ় নীরবতায় তার বুকের স্পন্দন ঘড়ির আওয়াজের মতো জোরালো হয়ে ওঠে। গত রাতেই সে বুঝতে পারে, দেখার চেষ্টা না করলে হয়তো কাদেরের সঙ্গে বহুদিন দেখা হবে না। এমনিতে দেখা হবার সুযোগ সুবিধা কম। যুবক শিক্ষক নিজে সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষকতার কাজে ব্যস্ত থাকে। দীর্ঘদিনব্যাপী স্কুল আছে, দুবেলা ছেলেমেয়েদের পড়াতেও হয়। অতএব সে স্বইচ্ছায় দর্শন না দিলে তার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা দৈবাৎ ঘটনার মতোই অনিশ্চিত। এই কদিন সে অপেক্ষায় থেকেছে, কিন্তু তার দেখা পায় নাই। স্পষ্ট বোঝা যায় কাদেরের মনে তার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা নাই। থাকলে সে আসত। কাদেরের এই নিস্পৃহতার কোনো অর্থ সে বোঝে না। তার রহস্যময় ব্যবহারের ফলে যুবক শিক্ষকের মনে তার সঙ্গে সাক্ষাতের জন্য যে তীব্র ব্যাকুলতার সৃষ্টি হয়েছে, তাতে সযত্নে সাজানো নানা প্রশ্ন বিশৃঙ্খল হয়ে পড়েছে। প্রশ্নগুলি আর দরকারিও মনে হয় না। তার সঙ্গে একবার দেখা হলেই সে যেন তার উত্তর পাবে। মনেরও নিদারুণ বিহ্বলতা কাটবে। আজ মগরিবের নামাজের পর দাদা সাহেবের দিকে তাকিয়েই সাক্ষাতের আশায় বসে থাকার নিষ্ফলতা পরিষ্কারভাবে বুঝতে পারে সে। বড় বাড়িতে কেবল দাদা সাহেবই কাদের সম্বন্ধে সচেতন। নামাজের আগে তার ঈষৎ অনুসন্ধানী দৃষ্টি চোখে পড়লে যুবক শিক্ষক বোঝে তিনি তারই সন্ধান করছেন। প্রায় 2 সপ্তাহ সে নামাজে যোগদান করে নাই। তার অনিশ্চিত মতিগতি তিনি মেনে নিতে বাধ্য হয়েছেন বটে, তবুও সে এলে তিনি খুশিই হন। আজ সে আসেনি দেখে তিনি ক্ষুণ্ণ হন। সেই ক্ষুণ্ণতা লক্ষ্য করে যুবক শিক্ষক তার সঙ্গে একটি আন্তরিক যোগাযোগ বোধ করে। ফলে মনে কেমন সবলতা আসে। সে মুহূর্তে এসে স্থির করে আজ রাতেই কাদেরকে ডেকে পাঠাবে। দাদা সাহেব নীরবে দিনের পর দিন তার জন্য অপেক্ষা করতে পারেন, কিন্তু সে পারে না। আকণ্ঠ নিমজ্জিত মানুষের পক্ষে কারোর জন্য অপেক্ষা করা সম্ভব নয়। তার স্বাভাবিক জীবনযাত্রায় ভাঙন ধরেছে। কাদেরের সঙ্গে দেখা না হলে সে ভাঙন জোড়া লাগবে না। তারই নির্দেশে একটি অতিশয় অস্বাভাবিক কাজে সে তাকে সাহায্য করেছে। গভীর রাতে একটি নারীর মৃতদেহ বহন করেছে। বাক্স পেটরা নয়, মেজ কুর্সি নয়, মানুষের মৃতদেহ। তাকে কি কাদেরের কিছুই বলার নাই? সে হয়তো ব্যাপারটির অর্থ জানে, কিন্তু যুবক শিক্ষক জানে না। হয়তো তার পক্ষে সে ব্যাপারে বিস্তৃত হয়ে আবার গতানুগতিক জীবনযাত্রায় নির্বিঘ্নে মনোনিবেশ করা সম্ভব। যুবক শিক্ষকের পক্ষে সম্ভব নয়। অবশেষে কুদ্দুসের চটির আওয়াজ কানে আসে। এবারও যুবক শিক্ষকের মুখে কোনো ভাবান্তর ঘটে না, কিন্তু উত্তরের তীব্র প্রত্যাশায় তার সমস্ত দেহ পাথরের মতো শক্ত হয়ে ওঠে। তারপর সে শক্ত আবরণের মধ্যে একটি দুর্বল হৃৎপিণ্ড থরথর করে কাঁপতে শুরু করে। কুদ্দুস যখন সামনে এসে দাঁড়ায় তখন সে তার দিকে তাকায় না, কেবল প্রশ্ন করে, কি? কিছু বললেন না? যুবক শিক্ষক উত্তরটির যেন অর্থ বুঝে না। ক্ষিপ্র দৃষ্টিতে কুদ্দুসের দিকে তাকায়। সেখানে কোনো ব্যাখ্যা দেখতে না পেলে অকারণে খোলা দরজা দিয়ে বাইরের দিকে তাকায়। বারান্দায় অখণ্ড নীরবতা। শুধু বললেন, কেন? বললাম, জানি না। একটু ইতস্তত করে কুদ্দুস বলে। একটু থেমে সে আবার বলে, যাই। যুবক শিক্ষক কোনো উত্তর দেয় না। প্রশ্নটি হয়তো শুনে না। তারপর সে নিজেই বারান্দা অতিক্রম করে বেরিয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যে যুবক শিক্ষকের মনে এই বিশ্বাস জন্মায় যে কিছু না বলার অর্থ সে আসবে না তা নয়। সাক্ষাতের জন্য অনুরোধটি তার কানে পৌঁছেছে। এবার সময় করে সে আসবে। হয়তো একটু রাত হলে আসবে। লণ্ঠনের আলোটা কিছু কমিয়ে দরজাটি সামান্য খোলা রেখে চৌকির উপর বসে যুবক শিক্ষক অপেক্ষা করতে শুরু করে। রাত তখন ইতিমধ্যে গভীর হয়ে উঠেছে। মধ্যরাত গড়িয়ে গেলেও কাদেরের কোনো চিহ্ন দেখতে না পেলে সে দরজা খুলে একবার বড় বাড়ির দিকে তাকায়। চাঁদ তখন উঠেছে, তবে আজ তার আলো নিস্তেজ। সে আলোয় অন্ধকারাচ্ছন্ন বড় বাড়ি ফ্যাকাশে দেখায়। সেখানে কেউ জেগে নেই। কতক্ষণ সে বড় বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল সে জানে না। অকস্মাৎ একসময় সামনের দৃশ্য মুছে গিয়ে তার চোখের সামনে আগুনের নৃত্য শুরু হয়েছে। সে বুঝতে পারে হঠাৎ একটি দুর্দান্ত ক্রোধ তাকে গ্রাস করেছে।
যে মানুষের প্রতি ২ বছর ব্যাপী অস্পষ্ট কৌতূহল, অবিশ্রান্ত উদাসীনতার পর হঠাৎ ভক্তি শ্রদ্ধা এমনকি একটা বন্ধুত্বের ভাব জেগেছে, সেই এই ক্রোধের কারণ। কিছুক্ষণ পর দরজায় খিল দিয়ে সে বিছানায় ফিরে আসে। ক্রোধ তখনও পড়ে নাই। নিষ্ফল ক্রোধ সহজে মিটতে চায় না। একসময় সে হয়তো ঘুমিয়ে পড়ে। যখন আবার জেগে ওঠে, তখন সে কান পেতে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু রাত্রির গভীরতায় কোনো আওয়াজ শুনতে পায় না। নীরবতা শূন্যতার মতো অন্তহীন মনে হয়। এই নীরবতা কখনো যেন ভাঙে নাই, ভাঙবেও না। ক্রমশ একটি অবাস্তব ভাব এসে তার সময়কালের চেতনাবোধ লুপ্ত করে দেয়। সে না ঘুমিয়ে অন্ধকারে চোখ খুলে নিঃসাড় হয়ে শুয়ে থাকে। অবশেষে সে চেতনাহীন থেকে ক্ষীণভাবে তার মনে একটি প্রশ্ন জাগে, সমস্ত ঘটনাটি কি একটি বিচিত্র দুঃস্বপ্ন? চমকিত হয়ে সেই প্রশ্নটি ভেবে দেখে। যত ভাবে ততই তার সত্যাসত্য সম্পর্কে সন্দেহ থাকে না। তাই ঘটনাটি আগাগোড়া একটি অত্যাশ্চর্য স্বপ্ন। কাদেরকে ডেকে পাঠালে সে কুদ্দুসকে জিজ্ঞাসা করেছিল কেন সে দেখা করতে চায়। তার প্রশ্নের অর্থ এবার সে বুঝতে পারে। এই নতুন জ্ঞান লাভে প্রথমে সে অস্থির হয়ে উঠে বসে। তার কি মস্তিষ্ক সুস্থ নয়? ঘরের কোণে সুরাহি থেকে পানি ঢেলে সে গলা সিক্ত করে। ২-৪ বার পায়চারি করে। তারপর আবার চৌকিতে ফিরে এসে বসে। না, ঘটনাটি দুঃস্বপ্ন। ২ রাতব্যাপী দীর্ঘ দুঃস্বপ্ন। সে দুঃস্বপ্নের কথা সে ছাড়া দ্বিতীয় ব্যক্তি জানে না, জানা সম্ভব নয়। সেই জন্যই কাদের জিজ্ঞাসা করেছিল কেন। দুঃস্বপ্ন বাস্তব রূপ ধারণ করলেও তাতে কিছু অবাস্তবতা, কিছু যুক্তিহীনতার ছাপ না থেকে পারে না। ঘটনাটিতে এবার সে যে শুধু অবাস্তবতার সুস্পষ্ট ছাপ দেখতে পারে তা নয়, স্থানে স্থানে অযৌক্তিকতা তার কাছে পরিস্ফুট হয়ে ওঠে। প্রথমত, হত্যাকারীর আচরণ। হত্যাকারী বাঁশঝাড়ে বসে যুবক শিক্ষকের জন্যই অপেক্ষা করে। সে যখন জানতে পারে বাঁশঝাড়ের বাইরে এসে সে দাঁড়িয়েছে, তখন সে যুবতী নারীর জীবনাবসান করে। তারপর সে চাঁদের আলোয় হাওয়ার মতো মিলিয়ে যায়। বাইরে কে মূর্তির মতো দাঁড়িয়ে অপেক্ষা করে? বড় বাড়ির আত্মভোলা দরবেশ ধরনের মানুষ। কাদের? সেও তারই জন্য অপেক্ষা করে যেন। স্বপ্নে ছাড়া এমন ঘটনা কি সম্ভব? স্বপ্নে কাদেরের আবির্ভাবের কারণও সে বুঝতে পারে। কাদের নাকি দরবেশ। বিস্ময় কি? সে স্বপ্নের একটি বিশিষ্ট চরিত্র হিসেবে প্রকাশ পেয়েছে। সবটাই দুঃস্বপ্ন, অত্যাশ্চর্য দুঃস্বপ্ন। যুবক শিক্ষক আপন মনে ঘোষণা করে। স্বপ্নে যে সে সারা রাত প্রায় ছুটাছুটি করেছে পাগলের মতো, সে কথা স্মরণ হলে তার একটু হাসিও পায়। না, সে নয়। যুক্তি বিচার বুদ্ধি থেকে স্বপ্নই পালিয়ে বেড়াচ্ছিল। আষাঢ়ের গল্পের মতো স্বপ্ন। এবার সে অস্ফুট কণ্ঠে বলে ওঠে। তারপর সে কৌতুক ভরে স্বপ্নটির বিশ্লেষণ কার্য নিয়ে অগ্রসর হয়। দুঃস্বপ্নের সেখানেই কি শেষ? আষাঢ়ের গল্পের শেষ নাই। যার যুক্তি নাই তার সমাপ্তিও নাই। বড় বাড়ির কাদের যে নিষ্কর্মা হলেও কারো সাথে পাছে নাই, দরবেশ না হোক তবু আপন খেয়ালেই থাকে, সেই পরদিন রাতে তার ঘরে এসে হাজির হয়। সামাজিকতা বা প্রতিবেশীর সঙ্গে একটু গল্পগুজবের তাগিদে নয়, একটি ব্যাপারে সাহায্যের প্রয়োজন বোধ করে বলে। নিষ্কর্মা হলেও যে মানুষ সম্ভ্রান্ত বংশজাত এবং ভদ্রলোক, সে বলে, দয়া করে চলুন, বাঁশঝাড়ের মৃতদেহটি নদীতে ফেলে দিয়ে আসি। ২ বছরে তার সঙ্গে কখনো আলাপ সালাপ হয় নাই। প্রস্তাবটাও অতি বিস্ময়কর। তবুও বড় বাড়ির মানুষ তারই সাহায্য প্রার্থী হয়ে এসেছে। কি করে না করে? দ্বিরুক্তি না করে গায়ে আলোয়ান জড়িয়ে সে কাদেরের সঙ্গে বেরিয়ে পড়ে। অবশ্য কার জানতে কাদের চন্দ্রালোকের মধ্যে মিলিয়ে যায়। স্বপ্নটি হয়তো তাকে বেশিক্ষণ ধরে রাখা সমীচীন মনে করে না। ধরে রাখলে যুক্তিসঙ্গত প্রশ্ন উঠতে পারে। সে ভয় আছে। অদ্ভুত স্বপ্ন। যুবক শিক্ষকের বিস্ময় কাটে না। সেখানেই স্বপ্নের যে শেষ হয় না। স্বপ্নের ফেনিয়ে গল্প বলার আত্যন্তিক নেশা কাটে না। যুবক শিক্ষকের মতো উর্বর মস্তিষ্ক কল্পনাপ্রবণ খদ্দর পেয়ে সহজে কি তাকে হাতছাড়া করে? নদীতে দেহটি নিক্ষেপ করার ব্যাপারে সাহায্য সহায়তার আদর্শ উদাহরণের পর দিন দুপুরে স্কুল পর্যন্ত ছুটে যেতে স্বপ্নটি দ্বিধা করে না। যখন তার সহযোগীরা টিফিনের সময় গল্পগুজব করে, তখন বিশ্রাম ঘরের এক কোণে বসে নিদ্রাভিভূত হয়ে সে স্বপ্নে দেখে নদীপথ, স্টিমারের সন্ধানী আলো, পুলের উপর দাঁড়িয়ে সারেঙ্গ মোল্লার মতো সারেঙ্গ এক সহযোগী যার দীর্ঘ বিবরণ দেয়। কিন্তু স্বপ্নের পথে পথভ্রষ্ট হওয়া অতি স্বাভাবিক। একটু ঘুরে ফিরে আসল কথায় ফিরে আসে, নদীবক্ষে যুবতী নারীর দেহটির আবিষ্কার। একটি কথা ভেবে যুবক শিক্ষক কিছু ভাবিত হয়। তার মনে পড়ে স্বপ্নের শেষ ভাগে সহযোগীদের প্রতি সে নিদারুণ ঘৃণা বোধ করেছিল।
সে জানতো না তার মনের অন্তরালে মানুষের প্রতি এমন ঘৃণা লুকায়িত। এই গোপন ঘৃণার পরিচয় পেয়ে সে ক্ষণকালের জন্য শঙ্কাই বোধ করে। এই ঘৃণার উৎপত্তি কোথায়? প্রশ্নটির উত্তর না পেলে সে স্বপ্ন বিশ্লেষণ কার্যে প্রত্যাবর্তন করে। যুবক শিক্ষক স্বীকার করে এখানে সেখানে অযৌক্তিকতা থাকলেও ঘটনার অনুক্রম বিন্যাসের ব্যাপারে এবং বিষয়বস্তুর কাঠামোতে আপাত দৃষ্টিতে স্বপ্নটির মধ্যে কোনো দোষঘাট চোখে পড়ে না। সেজন্য তার কালো স্রোতে সে ভেসে যেতে পেরেছে। তাকে বাস্তব ঘটনা বলে গ্রহণ করতে তার দ্বিধা হয় নাই। না, সেসব অযৌক্তিকতা স্বপ্নটির প্রধান দুর্বলতা নয়। তার প্রধান দুর্বলতা অন্যত্র। সেই দুর্বলতাটি এখন সে বুঝতে পারে বলেই স্বপ্নটির অসত্যতা তার চোখে পরিস্ফুট হয়ে উঠেছে। স্বপ্নটির সে চরম দুর্বলতা তার আসল উদ্দেশ্যের মধ্যে নিহিত। একটি অপঘাত মৃত্যুর কথা বলে দর্শকের মনের ভীতি আঘাত জাগানোই তার আসল উদ্দেশ্য নয়। কারণ অপরিচিতা একটি নারীর এমন দুর্ভাগ্যের কথায় মনে যতই ভীতি আঘাতের সঞ্চার হোক না কেন, তা তেমন গভীর বা স্থায়ী হওয়া সম্ভব নয়। অপঘাত মৃত্যুটি উদাহরণ মাত্র, একটি সাংঘাতিক উপসংহারে পৌঁছাবার উপাদান। উপসংহারটি হল মানুষের জীবনের প্রতি মানুষের নির্দয় নিষ্ঠুর উদাসীনতা। সেটাই স্বপ্নের মর্মকথা। স্বপ্নটির আসল উদ্দেশ্য যে সফল হয়েছে তার প্রমাণ যুবক শিক্ষকের বিপর্যস্ত মন। যুবতী নারীর মৃত্যুর সঙ্গে যে নৃশংসতা জড়িত, সেই নৃশংসতা নয়, মনসত্বহীন ভয়াবহ সে মর্মকথাই তাকে এমন গভীরভাবে বিচলিত করেছে। যুবক শিক্ষক এখন বুঝতে পারে সে মর্মকথাই স্বপ্নটির প্রধান দোষ, প্রধান দুর্বলতা। নানাবিধ গাল্পিক কারুকার্যের মধ্যে কৌশলে লুকানো সে অসত্যের উপর স্বপ্নটি স্থাপিত। সেদিকে একবার দৃষ্টি পড়লেই স্বপ্নটি স্বপ্নেরই মতো ধূলিসাৎ হয়। যে বৃক্ষটি শাখা প্রশাখা বিস্তার করে সত্যরূপ ধারণ করেছিল, মূল নেই বলে সেই বৃক্ষটি নিমিষেই ধরাশায়ী হয়। বাস্তব জীবনে মানুষ মানুষের প্রতি এমন নির্দয় নিষ্ঠুরভাবে উদাসীন নয়। যুবক শিক্ষক বুঝতে পারে না কি করে স্বপ্নটি তাকে এমন সম্মোহিত করতে পেরেছিল যে সে প্রশ্ন না করে তার হাতে বন্দী হয়ে থেকেছে। দিনের আলোতেও তার হাত কবল থেকে মুক্তি লাভ করতে পারে নাই। এর অর্থ কি এই যে তার মন অতিশয় দুর্বল? অথবা মনের অদৃশ্য কোনো অংশে অতি গোপনে সে কি নিজেই এমন অদ্ভুত বিশ্বাস পোষণ করে? তীব্র ঘৃণার পরিচয় পেয়ে সে সামান্য শঙ্কিত হয়েছিল। এবার তার শঙ্কার অবধি থাকে না। কিন্তু দুঃস্বপ্ন অবশেষে দূর হয়েছে। এই জ্ঞানে তার মনে যে গভীর স্বস্তির ভাব দেখা দেয়, তাতে সব শঙ্কা ভেসে যায়। একটি কুৎসিত সর্বধ্বংসী জন্তুর শ্বাসরোধ করা আলিঙ্গন থেকে অবশেষে সে মুক্তি লাভ করেছে। সে আর কিছু ভাবতে চায় না। সব উৎকণ্ঠা উদ্বেগ কেটেছে বলে সারা দেহ মন কেমন অপরিসীম ক্লান্তিতে আচ্ছন্ন হয়। তবুও সে ক্লান্তি অতি মধুর, অতি সুখদায়ক মনে হয়। না, সে আর কিছুই ভাবতে চায় না। গভীর তৃপ্তির সঙ্গে সে অনুভব করে একটি আরামদায়ক ক্লান্তি স্রোতের মতো বইছে এবং তাতে তার চিন্তাশক্তি তলিয়ে যাচ্ছে। কেবল তাতে বাষ্পের মতো হালকা উষ্ণ একটি কৃতজ্ঞতার ভাব ভেসে থাকে। সে কৃতজ্ঞতা এই জন্য যে মানুষের ভাগ্য খামখেয়ালি এবং নির্মম হলেও মানুষ মায়া মমতা শূন্য নয়। অতি নিস্পৃহের নিকটও অন্যের জীবন মূল্যহীন নয়। যুবক শিক্ষকের শীর্ণ শুষ্ক দেহের রন্ধ্রে রন্ধ্রে আবার মোহময় জীবিতাশা প্রবাহিত হয়। অন্ধকার ঘরে বাঁশের দেয়ালের ছিদ্রে ছিদ্রে বাইরে চন্দ্রলোক চিকন কারুকার্য বিস্তার করেছে। সেদিকে স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তার মনে প্রার্থনার মতো ভাব আসে। সঙ্গে সঙ্গে তার চোখ একটু সজল হয়ে ওঠে। মনে মনে ভাবে, স্নিগ্ধ সুন্দর চাঁদের পৃষ্ঠদেশ মানুষ দেখতে পায় না। তার অন্ধকার অংশে যদি কদর্যতা নিষ্ঠুরতা থাকে, তা যেন কেউ কখনো না দেখতে পায়। তার মাথার তলে তুলায় ঠাসা ছোট বালিশের এক কোণে রঙিন রঙের সুতোয় তৈরি একটা গোলাপ ফুল। তারই পাশে এবার দু এক ফোঁটা চোখের পানি নিঃশব্দে ঝরে পড়ে। মনে মনে সে আবার বলে, কোনো দুঃস্বপ্নও যেন কখনো সত্য না হয়। অবশেষে শ্রান্ত শিক্ষক ঘুমিয়ে পড়ে। ঘরের কোণে দড়িতে একটি লুঙ্গি ঝোলে। তার কোণটা একটু ছেঁড়া। গতকাল লুঙ্গিটি সে ধুয়েছে, কিন্তু ছেঁড়া অংশটি সেলাই করবার সময় পায় নাই। দ্বিতীয় রাতে বাঁশঝাড়ে অপেক্ষাকৃত নতুন লুঙ্গিটির সে দশা ঘটে। একসময় দরজায় করাঘাত শুরু হয়। প্রথমে আস্তে, সন্তর্পণে, তারপর হঠাৎ সেই করাঘাত কেমন দ্রুত এবং জোরালো হয়ে ওঠে। নিঃসন্দেহে বাইরে দাঁড়ানো মানুষটি ধৈর্যহারা হয়ে পড়েছে। যুবক শিক্ষকের ঘুমটা আলগোছে ভাঙে বলে তার মনে হয় সে জেগেই ছিল। করাঘাতে সে বিচলিত হয় না। সে করাঘাত বিরক্তিকর, কিন্তু তার দরজায় নয় যেন।
অন্ধকারের মধ্যে চোখ খুলে পাশের দেয়ালের দিকে সে তাকিয়ে থাকে। সেখানে সূক্ষ্ম কারুকার্যের নকশা কখন অদৃশ্য হয়ে গেছে। তারপর কাদেরের কণ্ঠস্বর এবং করাঘাত যুগপৎ শোনা যায়। এবার যুবক শিক্ষক বুঝতে পারে কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা বাস্তব কোনটা অবাস্তব। সেই বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। কিন্তু সিদ্ধান্তে পৌঁছবার আগেই তার দেহ একটি গভীর অবসাদে আচ্ছন্ন হয়ে পড়ে। মনে একটা অস্পষ্ট আশঙ্কার উপস্থিতি সম্বন্ধেও সে সচেতন হয়। দরজা খুললে বাইরে কাদেরের ছোটখাটো কিন্তু প্রশস্ত দেহটি ছায়া জেগে ওঠে। তাকে উপেক্ষা করেই যেন যুবক শিক্ষক একবার আকাশের দিকে তাকায়। রংটা ঠিক ধরতে পারে না, না কালো না ধূসর, না আলো না অন্ধকার। সময় নির্ধারণ করা যেন সম্ভব নয়। তারপর শীতটা লাগে বলে দরজাটা ভিজিয়ে দেয়। ঘরের অন্ধকারের মধ্যে কাদের অনুচ্চ কিন্তু কেমন হুকুমের কণ্ঠে বলে ওঠে, বাতি জ্বালান। যুবক শিক্ষক নীরবে বাতি জ্বালানো কাজে মনোনিবেশ করে। প্রথমে দেশলাই খুঁজে পায় না, এখানে সেখানে হাতড়ায়। অবশেষে দেশলাইটি যখন খুঁজে পায় তখন সে বুঝতে পারে তার হাত একটু কাঁপতে শুরু করেছে। কিন্তু কেন? সে নিজেই বিস্মিত হয়। এতক্ষণে তার মনে আর কোনো সন্দেহ নাই যে সে ডাকিয়ে পাঠিয়েছে বলেই কাদের এসেছে। সময়টা হয়তো একটু বেখাপ্পা, কিন্তু তার এ আবির্ভাবের আর কোনো কারণ নাই। লণ্ঠনের মৃদু আলোয় ঘরের অন্ধকারটা অবশেষে কাটে। মশারি সরিয়ে কাদের বিছানার কোণে বসে। একবার তাদের চোখাচোখি হয়। কাদের কিছুক্ষণ নিশ্চল হয়ে বসে থেকে অকস্মাৎ আঙুল মটকাতে শুরু করে। 10 আঙুল থেকে দশাধিক আওয়াজ বের করে সে পকেট থেকে সিগারেটের বাক্স বের করে একটি সিগারেট ধরায়। মুহূর্তের মধ্যে তার গন্ধে ছোট ঘরটি ভরে ওঠে। যুবক শিক্ষকের মুখে এখনো কথা সরে না। একবার সে ভাবে কাদেরকে জিজ্ঞাসা করে, কত রাত হয়েছে? কিন্তু কথাটি জানা নিষ্প্রয়োজনীয় মনে হয়। তবুও তার কেমন সন্দেহ হয় কাদের অন্য কোনো সময় এলেই ভালো হতো। তাকে ডেকে পাঠাবার কারণটি সে নিজেই এখন বুঝতে পারে না। তাই হয়তো মনে কেমন ভয় হয়। তার হাত দুটিতে ঈষৎ কম্পন এখনো থামে নাই। অসংযত মনকে সংযত করবার চেষ্টা করে সে ভাবে ভয়ের কিছু নাই। কাদেরকে ডেকে পাঠিয়েছিল, সে এসেছে। সেটাই বড় কথা। যার সঙ্গে দেখা করবার জন্য এই কদিন সে এমন ব্যাকুল হয়েছিল, সে এখন দুহাত দূরে বসে। ভয়ের কারণ কি? যে বিশ্বাসটি নিয়ে সে শুয়ে পড়েছিল তার কথা একবারও মনে হয় না। সেটি যেন সব ভুলানো রূপকথা, যার মধ্যে তার বিহ্বল মন একটু শান্তির জন্য আশ্রয় নিয়েছিল। এখন যে কঠিন সত্যের সামনে সে দাঁড়িয়ে, সেখানে তার স্থান নাই। তবু সত্য কি? যাকে সে ডেকে পাঠিয়েছিল সে তাকে ডেকে পাঠানোর কারণ জিজ্ঞাসা করলে কি উত্তর দেবে? কদিনব্যাপী মনের গভীর বিপর্যস্ততা সত্যে পরিণত করা কি সম্ভব? কাদের কোনো কথা না বললে যুবক শিক্ষক অবশেষে স্বস্তিই বোধ করে। আর চোখে তার দিকে তাকায় একবার। অভ্যাস মতো লণ্ঠনের দিকে তাকিয়ে সে নিশ্চল হয়ে বসে থাকে। ভুবন ভুবর লোকে তার যেন কিছুই বলবার নাই। হয়তো কিছুক্ষণ এমনি বসে থেকে একসময় হঠাৎ উঠে চলে যাবে। যুবক শিক্ষক ভাবে সেটাই ভালো হবে। ব্যাখ্যা কৈফিয়তের প্রশ্ন উত্তরের প্রয়োজন উঠবে না। না, সে কিছুই জানতে চায় না। যে অন্ধকারাচ্ছন্ন গোলকধাঁধায় সে প্রবেশ করেছে, সেই গোলকধাঁধা হতে সে বের হতে চায় না। অন্ধকারই শ্রেয়, কারণ অন্ততপক্ষে অন্ধকারে সে কিছুই দেখতে পায় না। নীরবতার মধ্যে হঠাৎ যেন একটা আওয়াজ হয়। চমকিত হয়ে যুবক শিক্ষক কাদেরের দিকে তাকায়। সে তারই দিকে তাকিয়ে। হাতে খোলা সিগারেটের বাক্স। সিগারেট খাবেন? যুবক শিক্ষকের সিগারেটের অভ্যাস নাই। একটু পরে ক্ষুদ্র কণ্ঠে সে উত্তর দেয়, না। কাদের আরেকটি সিগারেট ধরায়। হয়তো কল্পনা, কিন্তু যুবক শিক্ষকের মনে হয় কাদের কেমন অস্থির অস্থির বোধ করে। কিন্তু তার অর্ধনিমীলিত চোখের দিকে তাকিয়ে অস্থিরতার কোনো আভাস দেখতে পায় না, বরঞ্চ সেখানে যেন গভীর বিষাদের ছায়া। তারপর যুবক শিক্ষক অকস্মাৎ স্বচ্ছন্দ বোধ করতে শুরু করে। না, ভয়ের কোনোই কারণ নাই। বাস্তব জগতে যদি ভীতির কোনো কারণ থাকে তা এখন অতি দূরে, দিগন্তরালে কোথাও হবে। তবুও দূরগত সে ভীতি যদি তার মনে বন্ধুত্ব সান্ত্বনার জন্য ক্ষুধা সৃষ্টি করে থাকে, তবে কাদেরই তা মেটাতে পারে। হয়তো কাদেরের মনেও বন্ধুত্ব সান্ত্বনার জন্যে তেমনি ক্ষুধা। সেও কি এই কদিন মানসিক কষ্ট যন্ত্রণা ভোগ করে নাই? দুজনেরই বন্ধুত্বের বিশেষ প্রয়োজন। তারা একটি গুপ্তকথার মালিক। সে গুপ্তকথা একাকী বহন করা যদি কষ্টসাধ্য হয়, তবে বন্ধুত্বের সাহায্যেই তারা তা অনায়াসে বহন করবে। মনের বিহ্বলতাও জয় করতে পারবে। লণ্ঠনের পলতেটা বাঁকা বলে কাছের একপাশে ক্রমশ কালো হয়ে ওঠে। শীঘ্র তার অনুজ্জ্বল আলো আরও অনুজ্জ্বল হয়ে উঠবে।
তারা কি অন্ধকারের জন্য অপেক্ষা করছে? না, সত্যি সে কিছুই জানতে চায় না। কাদেরের উপস্থিতিতেই সে সন্তুষ্ট। মনে যদি কোনো ইচ্ছা বোধ করে, সে ইচ্ছা কাদেরকে সান্ত্বনা দেবার জন্য, তাকে তার বন্ধুত্ব সম্বন্ধে নিশ্চিত করবার জন্য। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস মানুষের সহানুভূতি, সহৃদয়তা, স্নেহ, মমতা। সে বিষয়ে নিশ্চিত হলেই মানুষ বিভীষিকার নিষ্ঠুরতার দিকে নির্ভয়ে তাকাতে পারে। একটু হেসে দুঃসাহসীর কণ্ঠে যুবক শিক্ষক সজোরে বলে, দিন একটা সিগারেট। সিগারেট হাতে নিয়ে কৌতুক ভরে কিছুক্ষণ সেটি নেড়েচেড়ে দেখে। মুখে হাসি মাখা দুষ্টু ছেলের কৃত্রিম ভাব। একবার বিড়িতে দু একটা টান দিয়েছিলাম। ধূমপানের ব্যাপারে সে যে একেবারে অজ্ঞমূর্খ মানুষ নয়, সে কথা প্রকাশ করে সে আনাড়ির মতো সিগারেটটি জ্বালায়। প্রথম টানেই তার শ্বাসরোধ হবার উপক্রম হয়। তবুও সে পিছপা হয় না। মনে হয় অন্তরটা যেন আরও স্বচ্ছন্দ হয়ে ওঠে। তাছাড়া এ কথাও সে অনুভব করে যে দুজনের মধ্যে যেন বন্ধুত্বের পুল পড়ছে। মাথা ঘুরছে, সেটি যে অতিশয় আনন্দের বিষয় তা কণ্ঠভঙ্গিতে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে এবং তাতে বিন্দুমাত্র না দমে সে ঘন ঘন ফুঁকতে থাকে। দৃষ্টি সিগারেটের জ্বলন্ত অংশ থেকে নড়ে না। কাদের নীরব হয়েই থাকে। সে নীরবতা সম্বন্ধে সে সচেতন না হয়ে পারে না। ইস, সত্যিই চরকির মতো মাথাটা ঘুরছে। আবার মহা উল্লাসে তার মস্তিষ্কের অবস্থার কথা ঘোষণা করে সে এবার এক গাল ধোঁয়া ছাড়ে। মনে মনে ভাবে, কি করে কাদেরকে একথা বলে যে সে সত্যিই কিছু জানতে চায় না? সত্য হলেও সব স্বপ্ন বলে মেনে নিতে সে রাজি। যা ঘটেছে তা ঘটেছে। তা বিস্মৃতির মধ্যে বিলীন হয়ে গেলে ক্ষতি কি? অন্ততপক্ষে আজ কোনো কথাই সে তুলতে চায় না। কি করে রোজ এত সিগারেট খান? কৃত্রিম শ্রদ্ধা বিস্ময়ে যুবক শিক্ষক মন্তব্য করে। কাদের জবাব দেয় না। হঠাৎ যুবক শিক্ষক বোঝে এই ভাড়ামিপনা অর্থহীন। তাতে কাদের বিন্দুমাত্র আমোদ বোধ করছে না। আর চোখে সে আবার তাকায় তার দিকে। তার চোখ প্রায় নিমীলিত। তবে তার কারণ যে নিদ্রা নয় তা বুঝতে তার দেরি হয় না। কাদেরের মুখে একটি অস্বাভাবিক কাঠিন্য। কাদের কি তার উৎফুল্লতা এবং ভাড়ামিতে বিরক্ত হয়েছে? নিঃসন্দেহে সে একটু ভাড়ামি করেছে বটে, কিন্তু সে ভাড়ামির কারণ আকস্মিক সুখবোধ। তার উৎফুল্লতায় কিছুটা কৃত্রিমতা যদি দেখা দিয়ে থাকে, তার কারণ উৎফুল্লতা তার চরিত্রের স্বাভাবিক অঙ্গ নয়। সে জানে না তা কি করে প্রকাশ করতে হয়। অবশ্য সে কাদেরের বিরক্তির কারণ বোঝে। তার বিষাদাচ্ছন্ন মনে এই মাত্রাহীন ভাড়ামি ও উৎফুল্লতা নিশ্চয়ই অত্যন্ত বিসদৃশ ঠেকেছে। উৎফুল্ল হবার কোনো কারণ নাই। নদীর বুকে যুবতী নারীর দেহটি আবিষ্কার করে তারা কি সব পরিকল্পনা পণ্ড করে নাই? সিগারেটের কথা ভুলে গিয়ে যুবক শিক্ষক কতক্ষণ নিশ্চল হয়ে বসে থাকে। ঘরে প্রগাঢ় নীরবতা। সেই নীরবতার মধ্যে এবার যুবক শিক্ষকের মনে হয়, বিভীষিকাময় যে অবাস্তব জগৎ থেকে সে মুক্তি পেয়েছে বলে কল্পনা করেছিল, সে অবাস্তব জগৎই তার চারধারে পূর্বের মতোই তাকে ঘিরে আছে। গভীর হতাশার সঙ্গে সে ভাবে, সত্যি সে কিছুই জানতে চায় নাই, এখনো সে জানতে চায় না। কাদের যদি তাকে বন্ধুত্বের সামান্য প্রমাণ দিত, তবে ভাড়ামির কোনো প্রয়োজন বোধ সে করত না। কাদের কি বুঝতে পারে না বন্ধুত্বের জন্য তার মনের এই তীব্র আকাঙ্ক্ষা? পরিকল্পনাটি নিঃসন্দেহে কাদেরেরই। তবুও তার সংসাধন কার্যে পরম বিশ্বাসীর মতো দ্বিরুক্তি না করে তাকে কি সে সাহায্য করে নাই? কিন্তু শুধু সে বিশ্বাসেই দিন কাটানো যায় না। কিছু পরিষ্কারভাবে না জেনে একাকী সে ভার কি করে সে বহন করে? সে ভার ক্রমশ আরও দুর্বিষহ হয়ে উঠবে। কেমন কঠিন গলায় কাদের হঠাৎ ডাকে, মাস্টার। এই নামে সে যুবক শিক্ষককে কখনো ডাকে নাই। বস্তুত আজ পর্যন্ত কোনো নামেই সে তাকে সম্বোধন করে নাই। চমকিত হয়ে সে কাদেরের দিকে তাকায়, তবে সেখানে বন্ধুত্বের ক্ষীণতম আভাস সে দেখতে পায় না। তারপর এক মুহূর্তের জন্য কাদেরের চোখ যেন ঝলকে ওঠে। পূর্ববৎ কণ্ঠে সে আবার বলে, আপনার মতলব কি? প্রশ্নটি যেন আকাশ থেকে পড়ে, বিনা মেঘে বজ্রপাতের মতো। তার মতলব? বিস্ময়ের ধমকটা কাটলে সে অনুচ্চস্বরে বলে, আমার মতলব? কাদের তার প্রশ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন বোধ করে না বলে নীরব হয়ে থাকে। সে যুবক শিক্ষকের কাছে একটি অর্থপূর্ণ উত্তর আশা করে। যুবক শিক্ষক কোনো উত্তরই খুঁজে পায় না। কাদেরের অপ্রত্যাশিত প্রশ্নটি তাকে যে ব্যথা দিয়েছে, কেবল সেই ব্যথাই সে অনুভব করে। অনেক ভেবেও প্রশ্নটির যথার্থ কোনো কারণ দেখতে পায় না। কয়েক মুহূর্ত অপেক্ষা করে কাদের একবার এক পলকের জন্য চোখ খুলে যুবক শিক্ষকের দিকে তাকায়। তারপর আবার প্রশ্ন করে, ডাকাডাকি করতে শুরু করেছেন কেন? নতুন প্রশ্নটিও যুবক শিক্ষক নীরবে শুনে। অতি সহজবোধ্য প্রশ্ন।
তবুও তার অর্থ সে বুঝতে পারে না। তবে পূর্বের প্রশ্নের মতো এই প্রশ্নটিও তাকে আঘাত দেয়। না, তাদের মধ্যে বন্ধুত্বের পুল তো পড়েই নাই, বরঞ্চ তারা প্রশস্ত নদীর দুপারে দাঁড়িয়ে। পাশে বসে থাকা কাদেরের চেহারাটা হঠাৎ অস্পষ্ট হয়ে ওঠে। না, এই লোকটিকে সে চেনে না। একটু পরে দুর্বল কণ্ঠে সে উত্তর দেয়, ডেকেছি এ কারণে যে আমি কিছুই বুঝতে পারি না। একটু ভেবে কাদের প্রশ্ন করে, কি বুঝতে পারেন না? যুবক শিক্ষকের দুর্বল কণ্ঠের উপর দিয়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যায়। সজোরে মাথা নেড়ে সে উচ্চস্বরে বলে, কিছুই বুঝতে পারি না। এই কথার পুনরাবৃত্তিতে কাদের সন্তুষ্ট হয় না। তার মুখে বিরক্তির ভাব দেখা দেয়, কণ্ঠেও সে বিরক্তি প্রকাশ পায়। কি বুঝতে পারেন না? যুবক শিক্ষক এবার বিহ্বল হয়ে পড়ে। সে যেন শক্ত ফাঁদে পড়েছে, যে ফাঁদ থেকে সে অক্ষত দেহে বের হতে পারবে না। কিছুক্ষণ আগে যার সঙ্গে সে একটা বন্ধুত্বের সম্ভাবনা কল্পনা করে, কেবল তার উপস্থিতিতেই সুখবোধ অনুভব করতে শুরু করেছিল, সেই তাকেই ফাঁদে ফেলেছে। সে বন্ধু না হোক, শত্রু হবে কেন? না, তাকে কিছুই বলা যায় না। যা সে বুঝতে পারে না তা যেন অতি মূল্যবান, তা ব্যক্ত করা যায় না। একটু হাওয়া লাগলেই তা ভেঙে যাবে। কথা বলছেন না কেন? আবার কাদেরের কঠিন গলা তার কর্ণগোচর হয়। এবার তার গলায় সে বিচলিত হয় না। কাদেরের প্রশ্নের উত্তর দেবার কোনো প্রয়োজনই সে বোধ করে না। কাদের তার সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা করেছে। তার অন্তরটা অভিমান ক্রোধে জমে যায়। নাকে বিরক্তি ক্রোধের আওয়াজ করে কাদের এবার চুপ হয়ে যায়। তাকে ডেকে পাঠিয়ে যুবক শিক্ষকের এই অদ্ভুত ব্যবহার তার কাছে অর্থহীন মনে হয়। কিছুক্ষণ নীরবতার পর কাদেরের মনোভাব হয়তো কিছু পরিবর্তন হয়। যুবক শিক্ষকের দিকে তাকিয়ে সে আস্তে বলে, শোনেন। যুবক শিক্ষক যে শোনবার জন্য তৈরি তার কোনো প্রমাণ না পেলেও একটু থেমে আবার বলে, মানুষের জীবনটা অতি ভঙ্গুর, একটুতেই মটকে যায়। এই গভীর দার্শনিকোচিত উক্তিটি যুবক শিক্ষকের কানে গেল কি গেল না তা বোঝা যায় না। সে তেমনি স্তব্ধ হয়ে বসে থাকে। একটু থেমে কাদের আবার বলে, একটা দুর্ঘটনা ঘটেছে, কি আর করা যায়? ডাকাডাকি করে আর লাভ কি? এবারও যুবক শিক্ষক নির্বাক হয়ে বসে থাকে, কিন্তু ক্রমশ তার বসে থাকার ভঙ্গিতে পূর্বের অভিমান ক্রোধের কঠিনতা যেন মিলিয়ে যায়। মনে হয় সে যেন গভীরভাবে ভাবছে এমন একটা নিগূঢ় কথা, যার রহস্য ভেদ করা তার পক্ষে সম্ভব নয়। তারই রহস্য ভেদ করবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। না, ঠিক তা নয়। একটি কথা তার মাথায় ঢোকবার চেষ্টা করছে, তাকে ঠেকিয়ে রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সেই কথাটি তার চেয়েও বেশি শক্তিমান। তাকে ঠেকাবার চেষ্টায় সে কেবল গলদঘর্ম হয়ে ওঠে। সেই কথাকে ঠেকানো তার পক্ষে সম্ভব নয়। যেটুকু শক্তি ছিল সেই শক্তিও নির্বিবাদে অন্তর্ধান করেছে। কি দিয়ে সে তার সঙ্গে লড়াই করবে? লড়াইয়ের ছলনা পরিত্যাগ করতেই গভীর অবসাদে তার দেহমন ভরে ওঠে। বাইরে উঠানে মৃদু আলোর আভাস দেখা দিয়েছে। ভেজানো দরজার ফাঁক দিয়ে সেদিকে একবার অকারণে তাকিয়ে কাদের কেমন হৃদ্যতার সঙ্গে বলে, বুঝলেন? যুবক শিক্ষক সবই বোঝে। প্রথম থেকেই সেই সব কথা বুঝেছিল, কিন্তু মন স্বীকার করতে চায় নাই। ঘটনার নৈকট্যে তা না বুঝে উপায় ছিল না। কিন্তু কিছু সময় পেরিয়ে গেলে কথাটা মন আর মানতে চায় নাই। তারপর থেকে সে সত্যকে এড়াবার জন্য বাদরের মতো কল্পনায় গাছের এক শাখা থেকে অন্য শাখায় ঝুলে ঝুলে বেড়াচ্ছে। সত্যটি গ্রহণ করা কি এত সহজ? একবার গ্রহণ করলে চিরকালের জন্য জীবনে একটা ফাটল ধরবে না? তারপর কি পৃথিবী সেই পৃথিবী থাকবে? বুঝেছি। অকস্মাৎ ঘন ঘন মাথা নেড়ে যুবক শিক্ষক বলে, বোঝা কি অতই শক্ত ব্যাপার? বোঝা না বোঝার মধ্যে ব্যবধান অতি সামান্য। চুলের মতো সরু সীমারেখার ওপারেই সত্য। এধারে আশা ভরসা, ওধারে হতাশা নিরাশা। পা বাড়ালেই ওধারে চলে যাওয়া যায়। তবুও সে সীমারেখা সে অতিক্রম করতে পারে নাই। সীমারেখাটি যাতে অতিক্রম না করতে হয় তার জন্য সে কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবার চেষ্টা করেছে। তাকে অশেষ গুণাগুণেও আবৃত করেছে, যাতে সে প্রয়াসে সফল হয়। আবার ঘন ঘন মাথা নেড়ে যুবক শিক্ষক আপন মনে বলে, কেন বুঝবো না? আপনি আমার আত্মীয় কুটুম্ব বা দোস্ত মানুষও নন, বুঝতে বাধা কি? শুধু তাই নয়, তার সঙ্গে যুবক শিক্ষকের পরিচয়ও ছিল না। মুখামুখি দেখা হয়েছে বটে, কিন্তু কখনো কথার আদান প্রদান হয় নাই। তবুও কথাটা সে বিশ্বাস করতে চায় নাই। আত্মীয় স্বজন বা বন্ধু মানুষ না হোক, পরিচয় না থাক, একটি মানুষের সম্বন্ধে এমন কথা বিশ্বাস করা কি সোজা?
যুবক শিক্ষকের আচরণে কাদেরের স্থৈর্য একটু টলে ওঠে যেন। ইতস্তত করে সে বলে, কি বুঝেছেন? বুঝেছি বুঝেছি। আবার যুবক শিক্ষক দ্রুতভাবে মাথা নেড়ে বলে, কণ্ঠে এবার কোনো দুর্বলতার চিহ্ন নাই। সে একথা বুঝে তৃপ্তি পায় যে বঞ্চনার আঘাতের ফলে মনে যে একটি অসহনীয় তিক্ততার ভাব এসেছিল, সে ভাব এখন ক্রোধে চাপা পড়েছে। একটি ক্রোধ দাউ দাউ করে জ্বলছে, এবং সে ক্রোধে সে গভীর তৃপ্তিই পায়। বারবার একটি কথা মনে পড়ে, বারবার সে ক্রোধ ফুঁসে ওঠে। কি দুঃসাহস! যাকে কাদের হত্যা করেছে তার দেহ নদীতে ফেলবার জন্য তারই সাহায্য নিতে তার একটু দ্বিধা হয় নাই। বুকে কত সাহস! শীর্ণদেহ যুবক শিক্ষক আগুনের লেলিহান শিখায় যেন দীর্ঘকায় হয়ে ওঠে। তার রক্তহীন শুষ্ক মুখ যেন অত্যুজ্জ্বল রূপ ধারণ করে। না, শুধু দুঃসাহস নয়, অন্য মানুষের প্রতি কি অবজ্ঞা! যুবক শিক্ষক যেন তুচ্ছ কীটপতঙ্গ। এত ক্রোধ সত্ত্বেও যুবক শিক্ষক নিষ্কম্প কণ্ঠে বলে, আপনার সাহসের সীমা নাই। কাদের কথাটি বুঝবার চেষ্টা করে, তারপর কি বুঝে উত্তর দেয়, ভয় পেলে মানুষ কি না করে। মানুষের গলার আওয়াজ পেলে জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছিল। বললাম না, দুর্ঘটনা, দুর্বল সুতায় জীবনগাথা। জীবন কি? যুবক শিক্ষক উত্তর দেয় না। মনে হয় কাদেরের কোনো কথা তার শ্রবণেন্দ্রিয় গ্রহণ করতে রাজি নয়। তার কথার কি আর কোনো মূল্য আছে? তার মানসিক অবস্থা দেখে কাদেরের মনে এবার হয়তো কিছু ভয়ের সঞ্চার হয়। তার এই বিচিত্র আচরণের কোনো অর্থই খুঁজে পায় না। কিন্তু যুবক শিক্ষককে আর কি বলবে? সে নীরব হয়ে থাকে। ক্রোধ অবশেষে উপশমিত হলে যুবক শিক্ষক কতক্ষণ নিঃস্ব বোধ করে। তারপর অস্ফুট কণ্ঠে বলে, যান, বাড়ি যান। কাদেরের উপস্থিতিতে সে ভীষণ অস্বস্তি বোধ করতে শুরু করেছে। কাদের যাবার কোনো লক্ষণ দেখায় না। তাকে একটু অন্যমনস্ক মনে হয়। তারপর হঠাৎ সে অপ্রত্যাশিতভাবে কথা বলতে শুরু করে, অনেকটা আপন মনেই। তাছাড়া কেমন ইশারা ইঙ্গিতেই বলে যেন। মনের কথা খুলে বলার তীব্র ইচ্ছা বোধ করলেও সব খুলে বলতে যেন বাধে। হয়তো যা বলে তার অর্থ সে নিজেই বোঝে না। প্রথমে সে আশ্বিন মাসের কথা বলে। কেন সেই মাসের কথা বলে তা প্রথমে পরিষ্কারভাবে বোঝা যায় না, কিন্তু একটু নীরব থেকে কথাটি বোধগম্য করে। আশ্বিন মাসেই যুবতী নারীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। যুবক শিক্ষক তার কথা শুনেও শোনে না। শুনে লাভ কি? যে কথাটি সে জানতে পেরেছে তারপর আর কোনো কথা জানবার প্রয়োজন সে বোধ করে না। যে কলুষতা সে সমগ্র অন্তরে সমগ্র দেহে বোধ করে, সেই কলুষতা কোনো কথায় কি কাটবে? তাছাড়া কাদেরের কণ্ঠস্বর তাকে পীড়া দেয়। আশ্বিন মাসের কথাটার উল্লেখ করেই 4 মাস ডিঙিয়ে কাদের সেদিনের বাঁশঝাড়ের ঘটনা এসে পৌঁছায়। হয়তো সে 4 মাসে উল্লেখযোগ্য কিছু ঘটে নাই, ঘটলেও তার আর কোনো মূল্য নাই। বাঁশঝাড়ের কথা বলতে বলতে তার বলার ভঙ্গিটা কিছু সাবলীল হয়ে ওঠে। শীঘ্র তাকে বাধা দিয়ে যুবক শিক্ষক আবার বলে, যান, বাড়ি যান। এবার নীরব হয়ে কাদের কতক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তারপর কালো মুখে কিন্তু সহিষ্ণু কণ্ঠে বলে, ঘটনাটা বুঝিয়ে বলছি। এই উক্তিটা যুবক শিক্ষকের অসহ্য মনে হয়। কি তাকে সে বোঝাবার চেষ্টা করছে? যে কথাটি জানতে চায় নাই বা বিশ্বাস করতে চায় নাই, সে কথা সে জানতে পেরেছে। তারপর বাকি সব কি অর্থহীন নয়? কাদের যে কথা এখনো পরিষ্কারভাবে বোঝে নাই, সেই কথাই সে এবার তাকে বলে। মুহূর্তের মধ্যে কাদেরের মুখে গভীর বিস্ময়ের সঞ্চার হয়। ক্ষিপ্র গতিতে ঘুরে এসে কতক্ষণ যুবক শিক্ষকের দিকে বিচিত্র দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশেষে সে প্রশ্ন করে, আপনি জানতেন না? যুবক শিক্ষক উত্তর না দিলেও শীঘ্র কাদেরের মুখ ক্রোধে বিকৃত হয়ে ওঠে। তার স্বাভাবিক গভীর স্থৈর্য ভীষণভাবে টলে ওঠে। সে যে হত্যাকারী সে কথা যুবক শিক্ষক জানত না, এবং সে কথা সে নিজেই তাকে বলেছে। যুবক শিক্ষক এবার চিৎকার করে ওঠে, যান, যান। তার মনে হয় কাদেরের দেহ থেকে কুলুষতা সমাপ্তিহীন ধারায় তার মধ্যে প্রবাহিত হচ্ছে, আর তার উপস্থিতি সহ্য করা অসম্ভব। কাদের আপন ভাবনায় নিমজ্জিত হয়ে আরো কিছুক্ষণ বসে থাকে। একসময় আর দ্বিরুক্তি না করে সে উঠে চলে যায়। সে কোনো দিকে তাকায় না। বাইরে উঠানে তখন সূর্যের প্রথম সোনালি রশ্মি পড়েছে। দূরে মাঠে কুয়াশাও জমতে শুরু করেছে। যুবক শিক্ষক বোধ করে তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। অত্যাধিক তৃষ্ণায় তার ভেতরটা যেন জ্যৈষ্ঠের রোদ পোড়া মাঠের মতো চড়চড় করে। ঘরের কোণে সুরাহিতে শীতল পানি, কিন্তু সে নড়ে না। আপন মনে সে প্রশ্ন করে, অবশেষে সে কি অবাস্তব জগৎ থেকে প্রত্যাবর্তন করেছে?
বাস্তব জগতে সে যদি প্রত্যাবর্তন করে থাকে, তবে সেখানেও অতৃপ্তির জ্বালার শেষ নাই যেন।